নমস্কার, আবার চলে এসেছি আমি অয়ন, নিউজ 18 বাংলায় দুয়ারে রিপোর্টার নিয়ে। আবার বলছি, এক ঘন্টা একেবারে 19 থেকে 20টা খবর আপনাদের নিয়ে আসি ডালি সাজিয়ে, একদম রাজনৈতিক চিৎকার চেঁচামেচি, তর্ক বিতর্ক নয়, একেবারে আমাদের রিপোর্টার আপনাদের সামনে তুলে ধরবে অবাক করা খবর, রাজনৈতিক খবর, বেআইনি অবৈধ কাজ, যা আমরা তুলে ধরি। আমাদেরকে শাসিয়ে হুমকি দিয়ে কোনো লাভ নেই প্রশাসনের নজরে আনার জন্য। আর আবার বলছি, অবাক করা খবর, হুগলিতে দেখুন কি অবাক কাণ্ড ঘটে গেল। বাম আমলের নিয়োগ মামলার জের, 40 বছর পর, মৃত্যুর পর মিলল চাকরি। মানে 66 জন, তাদের হাতে নিয়োগপত্র হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দিল। শিক্ষকের চাকরি, তাদের মধ্যে সবাই ষাটোর্ধ্ব, তাদের মধ্যে কারো বয়স 60, কারো বয়স 65, কারো বয়স 75, চারজন মৃত অলরেডি। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, এরা এখন কি করবেন? আর প্রাথমিক শিক্ষা সংসদ তারা কি করবে? অবশ্যই আদালতের নির্দেশ, কিন্তু দেখা হলো না যাদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে তারা কারা, তাদের বয়স কি? একদমই তাই অয়নদা। দেখো, এই যে নিয়োগপত্র যে শেষ মুহূর্তে যে মানে দেয়া হচ্ছে, তাদের কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে সবারই কিন্তু চাকরির বয়সটা পেরিয়ে গেছে। 1983 সালে একটি মামলা দায়ের হয়েছিল বাম জমানার সময়, সেই মামলার রায় কিন্তু 2020 সালের মানে 24 সালের 20শে ডিসেম্বর সেই রায় দিয়েছে যে 66 জনকে চাকরির নিয়োগপত্র তাদের হাতে তুলে দিতে হবে। সবচেয়ে আশ্চর্য দেখো, যখন চাকরি নিয়োগপত্র নিয়ে যাদের বাড়িতে যাচ্ছে তার মধ্যে 4 জন কিন্তু মৃত, আর যাদেরকে চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে তাদের বয়স হয়ে গেছে 65, 70, প্রায় 80 মানে দোরগোড়া। তারপরে একদিকে যেমন সমস্যায় পড়েছে স্কুল শিক্ষা দপ্তর, সেরকম পাশাপাশি যারা নিয়োগপত্র পেয়েছেন তারা মানে হতভম্ব হয়ে গেছেন যে এই বয়সে এই সময় চাকরির নিয়োগপত্র, তাও যেটা 2014 সালের 8ই অগস্ট থেকে গ্র্যান্ট করা হবে। ফলে বুঝতেই পারছো, চাকরি যে এই যে নিয়োগপত্র নিয়ে তারা যখন স্কুলে তারা যদি কেউ যায়, সেই যেদিনকে চাকরি জয়েন করবেন সেই দিনকে কিন্তু তাদের আবার চাকরি তাদের দিতে হবে, মানে লেটার ধরিয়ে দেবে। বিচারের দীর্ঘ সূত্রিতার নেগেটিভ ফল কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এইটা। 40 বছর পর রায়দান, তখন তাদের মারা গেছেন, তাদের চাকরিরই বয়স নেই। আর চাকরি প্রাপকরা কি বলছেন দেখুন। এই সালে আমাদের কেস, তখন থেকে বামপন্থ সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছিল। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। 71 বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতি তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। আর কাউকে তো না কাউকে মুখ খুলতে হবে, কারণ প্রাথমিক শিক্ষা সংসদ জেলার তারা মুখ খুলতে নারাজ, আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যা বলার তাই বলেছেন। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন। সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছে। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছে। একদিকে বিচারের দীর্ঘসূত্রিতার ফল তো বটেই, আর আরেকদিকে এবিটিএ অর্থাৎ সিপিআইএম এর যারা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠন, তারা আক্রমণ করছেন এই সরকারকে। সারা পৃথিবীতে বিরল, এ জিনিস কেউ শোনেনি। শিক্ষকতার চাকরিতে 60 বছরে অবসর, চেয়ারম্যানের স্বাক্ষরিত 10 তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন। এসআইরাও বলেছে না আপনারা জয়েন করতে দেবেন, এ হতে পারে না। ফলে কিন্তু এই ঘটনা অভূতপূর্ব। আর দীর্ঘসূত্রিতা যেটা বলছিলাম, পাহাড় প্রমাণ মামলা,
40 বছর ধরে এই মামলা চলেছে, তাতে নিটফল 0 হয়েছে না? কি বলছেন অনির্বাণ গুহ ঠাকুরতা আইনজীবী? দেখুন। এই তো আমাদের ভারতবর্ষে একটা মামলার পাহাড়, মানে মামলা প্রচুর প্রত্যেকটা আদালতে। 83 সালে মামলা করেছিলেন, আজকে চাকরি পেলেন বা এখন চাকরি পেলেন, সেটা খুব দুঃখজনক। যারা আশা করে ভারতবর্ষে আইনের প্রতি যে সুপ্রতিষ্ঠিত এবং আইনের প্রতি যে মানুষের ভরসা, এবং সেক্ষেত্রে এত দীর্ঘসূত্রতা অনেক সময় সেই ভরসায় কোথাও না কোথাও একটা দাড়ি চিহ্ন নিয়ে আসে। কিন্তু আলটিমেটলি যে জয় হয়েছে এটাই অনেক বড় কথা। এবার ড্যানিকে দেখাবো। ড্যানিকে অনেক দিন দেখেননি না? ড্যানির সিনেমা মাঝে মধ্যেই দেখেন বিভিন্ন চ্যানেলে। ড্যানিকে দেখাবো। আপনারা ভাবছেন ড্যানি খবরে কেন? এবার বলি না, এ ড্যানি সে ড্যানি নন। এ ড্যানি বন্যপ্রাণীর দেহাংশ পাচার করেছেন। এই দেখুন, এই উনি হচ্ছেন ড্যানি। তিনি সিকিমের প্রাক্তন পুলিশ কর্তা। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কত বড় পাচার চক্র! একজন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি জড়িত। দেখো, এই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিকদের প্রশ্ন করে খাচ্ছে। এই ড্যানি কে? ড্যানি, এই ড্যানি আসলে ইনি সিকিম পুলিশের একজন আধিকারিক, অর্থাৎ ডিএসপি পদমর্যাদার আধিকারিক, এবং তিনি বন্যপ্রাণে পাচারের সংক্রান্ত যুক্ত, যা নিয়ে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা একেবারে হতবাক। তিনি যখন হোটেলে বসে এই বন্যপ্রাণের পাচার সংক্রান্ত ফোন করছেন, তখনই খবর পায় বাগডোগরা বন দপ্তর, এবং তাকে সেখান থেকেই যখন উঠে আনা হয়, দেখা যায় তিনি তার ঘরের মধ্যে রয়েছে উড়ন্ত কাঠবেড়ালির ছাল এবং হরিণের কস্তুরি। একটি দুটি নয়, দুটি হরিণের কস্তুরি, যেটা জানা যাচ্ছে প্রায় 3 কোটি টাকা মূল্যের এই বন্যপ্রাণ সংক্রান্ত বস্তু তিনি কিন্তু নেপাল থেকে এনেছিলেন, এবং তিনি ফোনে যোগাযোগ করছিলেন পাচার সংক্রান্ত বিষয় নিয়ে। গোটা বিষয়টি পাচার রুখে দেয় বাগডোগরা বন দপ্তর। এবং এই ড্যানি, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, বন দপ্তর সূত্রে জানতে পারছি, এই ড্যানি নিজে স্বীকার করেছেন তিনি এই বন্যপ্রাণ সংক্রান্ত কাজে কিন্তু যুক্ত রয়েছেন। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু বিতর্কের সঙ্গে ছিলেন। আরো খতিয়ে দেখা উচিত যে একজন প্রাক্তন পুলিশ কর্তা যদি স্বীকার করে থাকেন 3 কোটির মাল যদি তার কাছ থেকে পাওয়া যায়, তাহলে আমাদের বন্য প্রাণ কতটা বিপদে, আরো কত বড় চক্র জড়িত। তো ওনার কাছ থেকে 2টা মস্কের পট, কস্তুরি বৃন্দা বলা হয়, আর সাথে সাথে জায়েন্ট ফ্লাইং স্কুইরেলের স্কিন। তো এটা স্পট থেকে ওনার কাছ থেকে ধরা হয়েছে। এটা এত রেয়ার একটা যেটা অ্যানিমাল আছে, তার মানে শিডিউল 1 অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, তো সেটার একটা পার্ট এটা মানে ট্রানজ্যাকশন হচ্ছিল। ওনার একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আর আমরা তদন্ত করে দেখছি বাকি কি আছে না আছে। যত দুয়ারে রিপোর্টার দেখবেন তত অবাক হয়ে যাবেন। এখন তো শেষই হয়নি। বীর পুঙ্গব অভিভাবকদের দেখাবো, যে অভিভাবকরা তাদের সন্তানকে শাস্তি দিলে পরে তারা আবার শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মারেন। বজবজের খবর, কোথাও যাবেন না প্লিজ, ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। একেবারে বজবজে শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মার। কারা? অভিভাবকরা মারলেন। কেন? শিক্ষিকা তার মেয়েকে শাস্তি দিয়েছিলেন, শাস্তি দিতে পারবেন না, তার বদলে আপনারা মারবেন। কেমন অভিভাবক? এইভাবে মানুষ করবেন সন্তানকে? বজবজের ঘটনা কি ঘটেছে কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কারা এরা? কারা এরকম বাবা মা যে মারতে যায় শিক্ষিকাকে চুলের মুঠি ধরে? দেখো, এই যে আচমকাই যে এই যে কালকে যে ঘটনা ঘটেছিল, তারপরে বাচ্চাটা গিয়ে ক্লাস 7-এর মেয়ে, সে যখন বাড়িতে গিয়ে বলে যে এরকম ঘটনা ঘটেছে, আমাকে কান ধরে উঠবোস করিয়েছে এবং কান ধরে দাঁড় করিয়েছে, তখনই ঘটনাটা ওর বাড়ির লোকরা জানাজানির পরেই সকাল হতেই একদম 11টার আগে থেকে দাঁড়িয়েছিল। শিক্ষিকা যখন স্কুলের অটো করে আসছিল, অটো করে স্কুলে নামার আগেই চুলির মুঠি ধরে একদম ওখানে ফেলে মার ধর করে, এবং পাশেই কিছু লোক যারা ছিল এলাকার লোকেরা, তারা সঙ্গে সঙ্গে এসে তাকে ছাড়াবার ব্যবস্থা করে। ততক্ষণ ওকে কিল, চর, ঘুষি মারা হয়ে গেছে। এবং
এবার মারার পরে এবং যখন পড়েছিল তখনই ওখান থেকে মহিলা ছিল যে ছাত্রীর মা, তাকে বসিয়েছে এবং তার বাবা সঙ্গে সঙ্গে ওখান থেকে স্কুটি নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাবার পরে এই যে ঘটনা ঘটেছে, এমন একটা বাজে ঘটনা, যেরকম আমরা যখন আমি যখন স্কুলে পড়েছিলাম তখন আমাদেরও মেরেছিল, এরকম ঘটনা ঘটেনি। শুধু কান ধরে দাঁড় করানোর জন্য এরকম পাল্টা মার ভাবা যায়নি, আমরা কোনোদিন ভাবতে পারিনি সবিন, তাই না? আমরা কোনোদিন ভাবতে পারিনি এই যে বজবজে যে ঘটনাটা ঘটেছে, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে মহিলাটাকে আটক করে নিয়ে গেছে এবং ওই ছাত্রীর বাবাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ছাত্রীর বাবাকে তাড়াতাড়ি ধরুক, এরকম বরদাস্ত করা যায় না। সামান্য কারণে একটু বকাবকি, একটু দাঁড় করিয়ে রাখা, জাস্ট 5-10 মিনিট, এর জন্য ওর বাবা মা এসে হেড মিস্ট্রেসকে বলুক, আমাদের সাথে আলোচনা করুক, ম্যাডামকে কিছু বলুক। জাস্ট চলন্ত অটো, আমাদের অটোতে কোনো থামেনি, ওকে চুলের মুঠি ধরে নামিয়ে নিল, কয়েক থাপ্পড় এই থানটায় মাথায় ঠুকলো, তারপর এই খোয়াটার উপর ফেলে ওর বাবা বেধড়ক পারলো। ওর বাবাকে আটকাতে পারছি না, আমরা একই অটো, অবশ্যই একটা আতঙ্কের মধ্যে। ম্যামেরা যখন আসলো, ম্যামকে ওরকম চুল ধরে ওখানে ফেলে দিয়েছে, তখন তো লোকজন সব বাচ্চারা ছিল স্কুলে। তারপরে দেখছি এই ব্যাপার, ভদ্র লোক ওখানে ছুটে আসলো, উনি মারধর করেছে। কে মারলো? ভালো, স্বামী স্ত্রী মেরেছে। ওই দিদিমণিরা অটো থেকে নামছিল, নামার সাথে সাথে জ্যাকেট ধরে টেনে মাটিতে নামা। বাড়ির লোক, হ্যাঁ, ওনার মেয়েকে নাকি পরে আগের দিন উঠবোস করিয়েছিল, তাতে ওনার মেয়ের হচ্ছে শরীর খারাপ হয়েছে। সেই আজকে ওই সামান্য একটু আমাদের একজন দিদিমণি একটু বাচ্চাকে বকাবকি কাল করেছিলেন আর কি, তার জন্যই আজকে সকালবেলা স্কুলে আসা মাত্রই ওনার উপর গার্জিয়ান চড়া হয়। আপনার আতঙ্কের মধ্যে হয়েছে? সেটা তো ভিতর থেকে একটু হবেই না, যেহেতু গার্লস স্কুল। পুলিশ কোনো আশ্বাস দিয়েছে আপনাদের? হ্যাঁ, থানা থেকে বলা হয়েছে ওনারা সিকিউরিটি দেবে। আরো একটা অবাক করা খবর, ফালাকাটায় একটা স্কুলে ভয় দেখাতে স্কুলে বন্দুক, পড়ুয়াদের মধ্যে ঝামেলায়, যে রায়চেঙ্গা বিদ্যানিকেতনে পড়ুয়াদের মধ্যে ঝামেলায় বন্দুক নিয়ে স্কুলে ছাত্র আতঙ্কে ছোটাছুটি করতে থাকে পড়ুয়ারা, খুব স্বাভাবিক। এ দেখুন, তারপরে পুলিশ আসে, কি হয়েছিল গোটা ঘটনার জানবো, প্রতিনিধি রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, কি হয়েছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি অয়নদা, যেটা জানা যাচ্ছে যে এই যে রায়চেঙ্গা বিদ্যানিকেতন যে হাই স্কুল, এই হাই স্কুলের কাছেই রয়েছে কাদম্বিনী চা বাগান এবং অসম মোড় বলে দুটো আলাদা জায়গা। এই দুটো আলাদা জায়গার ছাত্ররা এই স্কুলে পড়ে। এই দুটো আলাদা ছাত্রদের যে গোষ্ঠী, তাদের মধ্যে দীর্ঘদিন থেকে স্কুলে একটা ঝামেলা চলছিল। আচ্ছা। এবং গতকালকে এই দুই গোষ্ঠী ছাত্রের স্কুল ছুটির পর স্কুলের বাইরে মারপিটও হয়েছে। আচ্ছা। তার রেশে আজকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কাদম্বিনী চা বাগান এলাকার যে ছাত্রদের গোষ্ঠী, সেই গোষ্ঠীর একজন স্কুলে বন্দুক নিয়ে এসছে। পরে যেটা জানা যায়, যেটা খেলনা বন্দুক, সেই বন্দুক সে ভয় দেখানোর জন্য। খেলনা বন্দুক, তাহলে খেলনা বন্দুকে কি পুলিশ শাস্তি দেবে ওই পড়ুয়াকে? রাজকুমার, দেখো, এই ঘটনা কিন্তু এখন পুলিশ এটা তদন্ত করছে। আমরা এই প্রশ্নটি পুলিশের কাছে রাখছিলাম। পুলিশের বক্তব্য আমরা তদন্ত করছি। ঘটনাটি অত্যন্ত উল্লেখযোগ্য, তার কারণ হচ্ছে যে ছবি অয়নদা আমরা দেখাচ্ছি, খেলনা বন্দুক হলেও বন্দুকটি কিন্তু ওজনে এবং দেখতে একেবারে হুবহু আসল বন্দুকের মতো, মানে লোহার তৈরি, এবং সেটার থেকে গ্যাস লাইটারের মতো যেরকম আগুনের ফুলকি বের হয়, সেই রকম ফুলকি। এই বন্দুক কিন্তু সাধারণত খেলনার দোকানে পাওয়া যায় না। এই বন্দুক কোত্থেকে এলো ছাত্রের হাতে এবং কোন জায়গা থেকে সে এটা কিনেছে? যদি আগ্নেয়াস্ত্র হয়, যদি গুলি না থাকে, তাও তদন্ত করে দেখুক ওটা কি মাল অ্যাকচুয়ালি, এটা দেখতে হবে তো পুলিশকে। ভাগ্যিস খেলনা বন্দুক। গ্যাস লাইটার না, কিন্তু লুকসটা অনেকটা অরিজিনালের মতোই আর কি, কিন্তু অরিজিনালের গ্যাস লাইটার ফিচার টাইপের আছে। না না, সকলেই আমরা মাঠে ব্যস্ত ছিলাম, এমন সময় ছাত্রছাত্রীদের মধ্যে দৌড়দৌড়ি শুরু হয়ে শেষে আমরা দেখতে পাই আমাদের বাউন্ডারি ওয়ালের বাইরে পিস্তল জাতীয় কিছু একটা পড়ে থাকতে আমরা দেখতে পাই। যিনি নিয়ে এসেছিলেন তাকে কি চিনতে পেরেছেন আপনারা? এবার দেখুন, তার হাতে তারা আমি দেখিনি। ফালাকাটা থানার পক্ষ থেকে এসে বিষয়টা আপনারা তদন্ত করে দেখেন এবং ওনারা আমাদেরকে দেখান যে এটা হচ্ছে লাইটার পিস্তল। আর আমরা গতকাল দেখিয়েছিলাম মুর্শিদাবাদে মোবাইল গেম নিয়ে ঝামেলায় 4 বন্ধু মিলে এক নাবালককে
মেরে শুধু ফেললো না, পুড়িয়ে দিল। হ্যাঁ, এই নাবালক উধাও ছিল 8ই জানুয়ারি থেকে। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। আজকে অবশ্যই তারা সুবিচার চাইছেন পরিবারের সদস্যরা। একবার নিউজ 18 বাংলার দর্শকদের জন্য মনে করিয়ে দেওয়া কি করে এই খুনের ঘটনা হয়েছিল। দেখো, ফ্রি ফায়ার গেমের একটা আইডি নিয়ে গন্ডগোলের জেরে এই নাবালককে নৃশংসভাবে খুন করেছিল তারই 4 বন্ধু। এক নাবালকের তার কাছ থেকে ফ্রি আইডি নিয়েছিল। তোমার এই যে খুন হয়ে গিয়েছে নাবালক প্রদীপ পাপাই দাস, সে নিয়েছিল। তারপর তাকেও আবার তার কাছ থেকে সে আইডিটা নিয়ে নেয়, পরবর্তীকালে নিজের নামে অ্যাক্টিভেট করে নেয়। তারপরে কিন্তু তাকে নৃশংসভাবে 4 বন্ধু মিলে খুন করে এবং এই খুনের ঘটনায় যাতে কোনো রকমভাবে প্রমাণ না রাখতে পারে সেই কারণে তারপর গাড়ির তেল বের করে তারপর পুড়িয়ে দেয়। সেই ঘটনায় পাপাই দাসের মৃতদেহ উদ্ধার করার পরেই পুলিশ কিন্তু এই 4 বন্ধুর দিকে তোমার নজর পড়ে এবং তাদের 4 জনকে গ্রেপ্তার করে। এবং আজকে তাদের যেহেতু নাবালক সেই কারণে 4 জনকেই এই তোমার জুভেনাইল কোর্টে তোলা হয়। 4 জনকে জুভেনাইল কোর্টে। কিন্তু এরকম ঘটনা কেন ঘটলো? ওই 4 জন কোথা থেকে এরকম সাহস পেল? মানসিকতা কি ছিল? একটা মায়ের কোল খালি হয়ে গেল অকালে। আমি আর কি দাবি করব, আমি চাই ওদের ফাঁসি হোক। ভাই বন্ধুর কাছেও খোঁজ খবর নিয়েছি, আব্বাসের কাছে আগে খোঁজ নিয়েছি। আব্বাস বলছে না কাকিমা, কোনো পার্টি ছিল না, কোনো পিকনিক ছিল না, কিচ্ছু ছিল না। কোথায় গেছি আমরা বলতে পারছি না কাকিমা। তারপরে আমার যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতেই আমি ফোন করেছি, কেউ বলছে না যে এসছে। তারপরে তো আমিও কন্টিনিউ তখন লাস্টে থানায় যেতে বাধ্য হলাম। আমি যে এইভাবে আমার ছেলেকে দেখতে পাবো স্যার আমি ভাবতে পারিনি। আমি যতদূর জানি আমার মেজো ছেলেকে মানে পাপার মেজো ভাইকে যেটা জিজ্ঞেস করেছিলাম, বলছে কাকিমা ফ্রি ফায়ার গেম খেলতো, পাপায়ের দাদার ফোন হ্যাক করেছিল, অনেক আব্বাস এরা সব হ্যাক করেছিল। তো আমি বললাম ওকে তুই কি থানাতে এইসব নাম বলেছিলিস? বললাম না। আমি ওকে বললাম তুই কি জানিস আমাকে একটা লিস্ট কর। বাচ্চা ছেলে। আমি গিয়ে আইসি স্যারের কাছে বললাম। অনিকেত বলছে আমি পাপাইকে 1000 টাকা দিয়েছি। আমি যখন জিজ্ঞেস করি তুই ওর মাকে বলেছিস? অনিকেত বলে আমাকে বলেছে। আমি একে এসে জিজ্ঞেস করছি মেজদি তোমাকে বলেছে? বলছে না আমাকে বলেনি। আমি সোমবার দিন যখন লাশ পাওয়া যায়নি তার মোটামুটি 3 ঘন্টা বা 2 ঘন্টা আনুমানিক সময় আমি সেই ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ রে তোদের বন্ধু কি কোথাও পালিয়ে টালিয়ে গেছে, যদি বলিস তো বল না বাবা আমাকে, ওর মাটা কাঁদছে। না না আমি কি করে বলবো, আমি জানি না। অথচ মোবাইল নিয়ে বুক ফুলিয়ে ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এরা। সেটা কি করে, কতটা মানে সাহস থাকলে এই কাজ ওরা করতে পারে? আমরা শাস্তি চাই, আমরা আর কিছু চাই না। ভয়ঙ্কর, কতটা নির্বিকার ছিল। এরকম হতে পারে? অপরাধ মনস্তত্ত্ব বলে একটা বিষয় আছে, কিন্তু এখনই এদের মধ্যে সেই বিষয়টাই গ্রো করছিল ভেতরে ভেতরে। বুক বাজিয়ে চলে গেল, বুক উঁচিয়ে চলে গেল, বুক চিতিয়ে চলে গেল। ভাবা যায়। আইনজীবী কি বলছেন দেখুন। 24-এ একটা বাচ্চা মিসিং হয়, সে ব্যাপারে থানায় একটা ডায়েরি হয়। পুলিশ তদন্ত করে 4 জনকে অ্যারেস্ট করে। তারা নাবালক নিজেশীল। আজকে জেজিবি কোর্টে তাদের প্রডিউস হয়েছিল। যেহেতু তারা মাইনর, তাদের পিসি রিমান্ড অ্যালাউড চেয়েছিলেন, কিন্তু পিসি রিমান্ড না করে তাদের ওখানে পাঠানো হয়েছে। কি কারণ সেটা ইনভেস্টিগেশনে আসবে। এখন পুলিশ সেটা শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে নির্ভর করবে এটা কি এতে আসছে। আরো একটা খবর মুর্শিদাবাদের রানীনগরে। একেবারে আড়তের কর্মী একজন তার বাড়ির ভেতরে ঢুকে গুলি দুষ্কৃতীদের। বলা যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এখন। কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, কি থেকে কেন এই শুট আউট একজন আড়তের কর্মীকে, এবং তিনি কেমন আছেন এখন? দেখো, 5 মাস আগে এই রানীনগর থানার বর্ডারপাড়া এলাকার মনোজ মণ্ডল নামে এই ব্যক্তির সঙ্গে সঞ্জয় মণ্ডল এবং বিশ্বজিৎ মণ্ডল, তাদের সঙ্গে একটি পাট পচানোকে কেন্দ্র করে গন্ডগোল বাধা। সেই গন্ডগোলের জেরেই কিন্তু ঘরের ভিতরে ঢুকে এই মনোজ মণ্ডলকে একদম কাছ থেকে 3 রাউন্ড গুলি করে। 2 রাউন্ড তার বুকে লাগলেও একটি গুলি ছিটকে যায় এবং তাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি এখন বর্তমান চিকিৎসাধীন এবং তিনি স্থিতিশীল আছে বলে জানা যায়। কারা গুলি করলো, দুষ্কৃতী কতজন এসেছিল, এই সব পুলিশ জানতে পেরেছে। তাদের খোঁজ কোথায় রাকিবুল? দেখো,
দেখো তারা 4 থেকে 5 জনের একটি দল, তারা এই রাত্রের অন্ধকারে তার বাড়ির মধ্যে ঢুকেছিল এবং তাদেরকে চিহ্নিত করেছে বলতে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কোর্টে তুলে তারা পুলিশ হেফাজতে নিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রানীনগর থানার পুলিশ। বেশ, না পার্টি নিয়ে ঝামেলা না, কি কারণে যে মারলো এটা আমি বলতে পারলাম না। খাতাপত্র সার থাকো, পদ্মার ধারে একটা কাটা ঝোলানো থাকে, কাটাতেও খাতাপত্র সারে, মানে ওই মাছের হিসাবটাও সারে। তবে কি মনে হচ্ছে এই মানে এই ব্যবসায়িক কারণে কিছু না? ব্যবসার কারণে আমি বলতে বলা আছে না, এটা এখন আমি ধরতে পারছি না কি ব্যাপারে যে পার্টির কোনো ব্যাপার নেই, ব্যবসায়িক কারণেই হয়তো এরকম গুলি চলেছে। তিনি এখন চিকিৎসাধীন আছেন। এবার হলদিয়ায় চলে যাই। হলদিয়ায় বারবার শ্রমিক বিক্ষোভ আমরা দেখছি। এবার সাবান কারখানায়, একটা সাবান কারখানায় বেতন নিয়ে শ্রমিক বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, সকাল সকাল বিক্ষোভে কেন, কি অভিযোগ তাদের? গতকাল বেতন চুক্তি হয়েছে, যে বেতন চুক্তি যেখানে কিনা শ্রমিকরা বলছেন তাদের সঙ্গে বা তাদের যে মত, সেই মত কিন্তু ফুটে ওঠেনি এবং সেই বেতন চুক্তিতে শ্রমিক সংগঠন, প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ থেকে যেটা ঠিক করেছে সেটা ঠিক হয়নি তাদের ভাষায়, এবং তার কারণে সকাল থেকে তারা কাজ বন্ধ করে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ জানায় এবং তাদের দাবি যে পুনর্মূল্যায়ন করতে হবে, কারণ বেতন যে কাঠামো বা যে চুক্তি যেটা সম্পাদন করা হয়েছে সেটা কিন্তু ঠিকঠাক হয়নি এবং শ্রমিকের স্বার্থে হয়নি, এমন অভিযোগ করে তারা যখন ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, কারখানার কাজ বন্ধ রেখে তখন আসরে নেমে পড়ে বিজেপি। সুযোগ বুঝে তাদের হলদিয়ার যিনি বিধায়িকা সেই তাপসী মণ্ডল, তিনিও হাজির হন, তিনিও সুযোগ নিতে চাইছেন, কারণ রাজনৈতিক সুবিধা নিতে হবে, লোকসভা ভোট আসছে। কিন্তু এসবের মধ্যে শ্রমিকরা কিন্তু রীতিমতো ক্ষোভ জানিয়েছেন। তারা জানাচ্ছেন যে এভাবে শ্রমিকদের জন্য বেতন চুক্তি, কিন্তু শ্রমিকদের কথাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। এই নিয়ে রীতিমতো বলা যায় ক্ষোভ বিক্ষোভ দেখান তারা, কাজ বন্ধ করে। এই ক্ষোভ বিক্ষোভ যা কিনা শিল্পাঞ্চল হলদিয়ায় যেটা হচ্ছে গিয়ে খারাপ একটা ভাবমূর্তি তৈরি করবে, যেটা চাইছে না রাজ্য সরকার, তারই মধ্যে এই বিষয়। এবং এখন দেখার কিভাবে এই বিষয়টিকে নিশ্চয়ই আমরা অপেক্ষা করব যে কর্তৃপক্ষ অন্তত শ্রমিকদের কথা কান দেয় কিনা। আমাদের সমস্ত শ্রমিককে রাতের অন্ধকারে রেখে এই সিওডিটা করা হয়েছে, যে সিওডি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এমনকি এই যে সিওডিটা করেছে কোনো ওয়ার্কার না উপস্থিত থাকায় আমাদের হলদিয়া টাউন ব্লক কমিটি মিলন মণ্ডল মহাশয় এবং আরও যারা ছিল, আস্তিক চ্যাটার্জি যারা ছিল, ওনাদেরকে নিয়ে এই সিওডিটা করেছে। তো এই জন্য আমরা আজকে সমস্ত শ্রমিক এখানে দাঁড়িয়েছি। আমরা জানতে চাই কালকে সিওডিটা কি হয়েছে। ধান ক্রয় কেন্দ্রে নিয়ম না অনিয়ম, অনিয়মটাই নিয়ম হয়ে গেছে, এখনো চলছে। খাদ্য দপ্তর নাকি কড়া, কোথায় কি? সরকারি আধিকারিকই বলছেন যে হ্যাঁ এই অনিয়মটাই নিয়ম। মানে হচ্ছে দক্ষিণ দিনাজপুরের তপনে ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি 5 কেজি বেশি নেওয়া হচ্ছে। কি করে হয় এটা, কিভাবে চলে? কথা বলবো প্রতিনিধি সুজনের সঙ্গে। সুজন, কি করে হয় এটা? সরকারি আধিকারিকরা কি করছেন? একদমই অহেন্দা, দেখো এই যে সরকারি আধিকারিকদের যে সাফাই, যে আগে থেকেই এই নিয়ম হয়ে আসছে, যা শোনার পরেই কিন্তু জেলার যারা বুদ্ধিজীবী মানুষেরা তাদের চক্ষু চরক গাছে উঠে গিয়েছে। কারণ এই যে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের যে সরকারি ধান ক্রয় করার যে কেন্দ্র রয়েছে, সেখানে তপনের যে কৃষকেরা রয়েছে তারা ধান বিক্রি করতে আসে যথারীতি অনুযায়ী, এবং সেখানে 1 কুইন্টাল ধান বিক্রি করলে কৃষকেরা পায় 2200 টাকা। অথচ এই কেন্দ্রে 1 কুইন্টাল 5 কেজি ধান বিক্রি করলে 2200 টাকা করে পাচ্ছে। অর্থাৎ সরকারি নিয়মের অলঙ্ঘন করে এই যে যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু বেশি ধান, বাড়তি ধান নিচ্ছেন এই কৃষকদের কাছ থেকে। এবং যা নিয়েই কিন্তু আজকে এই যে কৃষকেরা যারা ধান বিক্রি করতে এসেছিলেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন যে কেন তারা 5 কেজি করে কুইন্টাল প্রতি তারা ধান বেশি দিতে যাবেন। মারছেন ধান ক্রয় কেন্দ্রের মালিকরা, আর সরকারি আধিকারিকরা যারা ওখানে কাজ করছেন তারা বসে বসে দেখছেন। এখানে ধান দিতে আসছি, কিন্তু এইখানে যে আর কুইন্টাল প্রতি 5 কেজি ঝলতা নিচ্ছে, আবার ধানের ময়েশ্চারও মাপা হচ্ছে। তাহলে এই বাড়তি ধানটা কিসের জন্য আমরা দিব সেটা অফিসারকে জানিয়েছে, উনি তার সদুত্তর দিচ্ছেন না। সরকার যদি বলে যে না আপনাদেরকে মানে এই 10 কুইন্টালে 50 কেজি ধান বাড়তি দিতে হবে, সরকারের কোনো নিয়ম নেই, কিন্তু আপনি রুলস দেখান, কিন্তু কোনো রুলস দেখাচ্ছে না। কিন্তু অন্য অন্য জেলাতে আমরা যেটা খোঁজ নিয়ে দেখছি যে 2.5 কিলো বা 2 কিলো নিচ্ছে, ওই রকম যদি নেই আমরা দিতে বাধ্য আছি।
আর না হলে কিসের জন্য নিচ্ছে সেটা আমাদের একটা লিখিত দিতে হবে। এখানে 5 কিলো করে বাটা নেওয়া হচ্ছে, এটা প্রথম থেকেই দেখছি আমি যখন তখন থেকেই এখানে মোটামুটি 5 কিলো করে বাটা রীতি। আর এই বিষয় নিয়ে অলরেডি আমাদের এডিএম স্যার এখানে এসেছিলেন একবার, তো স্যারের কাছে ওনারা এই বক্তব্যটা রেখেছেন। তো তারপরে আর উনি স্যার বলেছেন যে আমি বিষয়টা নিয়ে দেখবো, তারপরে আর কোনো আপডেট আসেনি। মানে ধানের যা গুণমান আছে সেই গুণমান মেপে এখানে ধান নিয়ে আসতে হবে। অনেক ফার্মারের এরকম সেই পরিমাণ মানে সেই অনুযায়ী ধান নিয়ে আসে না, ওই জন্য কৃষকদের পেটে লাথি মারাটাই রীতি হয়ে উঠেছে। বাহ, এবার দেখুন পটাশপুরে বারবার দেখাই মিড ডে মিল, কি দুর্নীতি, মানে মিড ডে মিলের খাবার নিয়ে আজকে এই পটাশপুরে প্রধান শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন এই গরিব গুরব মানুষজনেরা। দেখুন, এই দেখুন তালা দিয়ে দিয়েছেন। এখানে কেন মিড ডে মিল নিয়ে এত ক্ষোভ? কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, কি হয়েছিল ঘটনাটা? দেখো অয়নদা, কি খুব কারণ হচ্ছে যেখানে একটি গ্রুপের মহিলা বরাবরই রান্না করে আসছে এই পরশুরামপুর পটাশপুর 2 নম্বর ব্লকের পরশুরামপুর প্রাথমিক বিদ্যালয়, সেই যে গ্রুপের মহিলারা রান্না করছে, আজকে কি হয়েছে যেখানে প্রধান শিক্ষক সেই গ্রুপের মহিলাদের কাছ থেকে রান্না করা বন্ধ করে দিয়েছে এবং তাদের কাছ থেকে যেখানে রান্নার সরঞ্জাম আছে সেগুলো নিয়ে নিয়েছে, এমনটাই দাবি করছে। তাদেরকে বাদ দিয়ে আবার একটি গ্রুপকে রান্না করার দায়িত্ব দিয়েছে। সেক্ষেত্রে যে পুরানো যে গ্রুপ, যেখানে যে গ্রুপ ছিল সেই গ্রুপের মহিলারা সেই ক্ষেত্রে সেই প্রধান শিক্ষককে যে অফিস ঘরের মধ্যে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায় এবং তাদেরকে যে অভিযোগ যে আমরা গ্রুপে রান্না করতে কেন, কি উদ্দেশ্যে, যেখানে তারা গ্রুপের মহিলারা তারা অভিযোগ করছে বা দাবি করছে যেখানে যে তাদের কাছ থেকে গ্রুপ থেকে নাকি 1 লক্ষ টাকা লোন করে দিতে বলছিল প্রধান শিক্ষক, যেখানে প্রধান শিক্ষক সেই 1 লক্ষ টাকা চেয়ে বুঝছিল প্রধান, যেখানে টাকা দেয়নি, সেক্ষেত্রে কি হচ্ছে অন্য এক গ্রুপকে তারা এন্ট্রি করছে। কিন্তু প্রধান শিক্ষক যে এই গ্রুপের মহিলাদেরকে এন্ট্রি করে মানে রান্না করার দায়িত্ব দিয়েছে সেটা কিন্তু ব্লক প্রশাসন জানেনি। ব্লক প্রশাসন সেক্ষেত্রে জানতে পেরেই এই যে বিক্ষোভ ঘটনা হয়, ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশও আসে এবং ব্লক আধিকারিক যেখানে যে মিড ডে মিলের দায়িত্বে রয়েছে সেখানে কিন্তু সে আধিকারিকও আসে, যেখানে তাদের কথা অনুযায়ী প্রধান শিক্ষককে যখন জিজ্ঞেস করে প্রধান শিক্ষক কিন্তু ক্ষমা চায় সেই ব্লক আধিকারিক প্রশাসন। প্রধান শিক্ষক চুপি সবটা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। অফিস ঘরে মানে আমাকে রান্না করতে দেয়নি, হুস্তাহুস্তি করে, তার জন্য মাস্টারমশাই তালা মেরে দিচ্ছি, রান্না কাউকে করতে দেবো না। তারপরে মাস্টারমশাইয়ের ব্যবহার ততটা ভালো নয় আমাদের সঙ্গে। আজকে 6-7 মাস 1 লাখ টাকা মার গেল গ্রুপে লোন দেয়নি বলে আমাদের সঙ্গে ব্যবহার খারাপ। তারপরে মিল টেবিলে মাপে মাপে চাল দিবে, বাড়লে চাল বিক্রি করে। আমরা চাইছি আমরা যেমন রান্না করি তেমন মাস্টার যেমন আগে যেমন সুন্দর ছিল সে আমাদের সঙ্গে সেরকম ব্যবহার করবে, সেরকম চলবে। সমস্যা যে পেচ্ছাপ করার জায়গা নেই, পায়খানা করার জায়গা নেই, জল পরিষেবা ভালো নেই, সামাসুল থাকা সত্ত্বেও জল নেই। খাওয়া দাওয়া তো সে যেমন এনে দিচ্ছে তেমন সব মেরে খাচ্ছে। আজকে বিক্ষোভ অন্য একটা গ্রুপ এসে রান্না করবে বলছে, এত বছর ছিল না, সবজি নেই, সব সময় আলু আর নিউট্রাল, মাছ নেই, ডিম নেই, সব সময় ডাল আলু। বাচ্চা বিরক্তি হয়ে যায় খাওয়ার সময়। আর একটা গ্রুপকে রান্না করার জন্য একটা গ্রুপ 2 টাকা পায়, এই জন্য আর একটা দলকে রান্না করার জন্য করেছিলাম। অফিসে বললাম, অফিস বলছে যে ঠিক আছে ওদেরকে রান্না করতে দেন, আপনি অ্যাপ্লিকেশন দেন, অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তারপরে দরকার পড়লে আমরা তাদেরকে জিজ্ঞেস করুন চাল ডাল গন্ডগোল কি আছে বলুক। তারা অন্য গ্রুপকে রান্না করতে দিবে না, তাদের গ্রুপকেই রান্না করতে, তারা চুপি করতে গেলেন, তাই তো প্রশ্ন। এবার দেখুন খাবার নিয়ে প্রবলেম, সেই তেহট্টে, সেখানেও আইসিডিএসে তালা দিয়ে বিক্ষোভ, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না, নোংরা খাবার, কাঁচা মাল দেওয়া হয় নাকি খাবারে। কি অবস্থা রামজীবনপুরে। কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, কাঁচা ডিম দিয়ে দেয়? একদমই তাই, গ্রামবাসীদের কিন্তু এমনই অভিযোগ যে ডিম দেওয়া হয় শিশুদের খাওয়ার জন্য তা কাঁচা। এবং এর পাশাপাশি আরও বড় যেটা অভিযোগ যে এই রামজীবনপুরের 61 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এখানকার যে রাঁধুনি অর্থাৎ সহায়িকা আছেন তিনি কাজে আসেন না, তিনি তার পরিবর্তে অন্য এক মহিলাকে পাঠান এবং তিনি গিয়ে সেখানে রান্নাবান্না করেন এবং অপরিচ্ছন্ন পরিবেশে রান্নাবান্না করা হয় এবং যে ডিম দেওয়া হয় সেগুলো কাঁচা। এবং এটা নিয়ে কিন্তু গ্রামবাসীরা বা অভিভাবকরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে আজ সকালে যখন একই ঘটনা পুনরাবৃত্তি হয় তখন গ্রামের লোকজন ওই রাঁধুনিকে রান্নাঘরের মধ্যে আটকে রেখে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এর কিছুক্ষণ পরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সেখানে আসেন এবং দিদিমণি বিক্ষোভকারীদের সাথে কথাবার্তা বলেন এবং তিনি জানান সেখানে তিনি নতুন এসেছেন এবং এই বিষয়টি সম্বন্ধে অবগত ছিলেন না এবং সেই
সেই কারণে আজকে যেহেতু গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন ঊর্ধ্বতন এবং বিষয়টা জানানোর কর্তৃপক্ষের পরে কাছে ব্যবস্থা বিষয়টি গ্রহণ করবেন। জানাবেন। ঠিকই, সিডিপিও দেখুন এখানে যেন এরকম ভাবে গরিব মানুষের বাচ্চাদেরকে পেটে লাথি না মারা হয়। আমাদের রান্নার লোক আসেনি, অন্য লোক রান্না করেছে, সেই জন্য আমরা ঘর তালা দিয়ে দিয়েছি। রাঁধুনির দোষ, দিদিমণির দোষ না, যাওয়া আসে সে আজ সেদ্ধ রান্না করে চলে যায়, ডিম ঠিক কাঁচা ডিম দিয়ে দেয় মাঝে মাঝে। চাইছি ওকে আমরা এই স্কুলে আর আসতে দেবো না, আর ওকে স্কুলে আসলে পরে তালা দিয়ে দেবো, আবার ওকে রাখবো না আমরা। দিদিমণি রান্না করতে বলে ও রান্না করে না, ও মোবাইল টিপে। আমাকে বলছে যে আমার শরীর খারাপ, আমাকে দুদিন রান্না করে দাও। আর এই আগের পরে হয়তো অন্য কারো দিয়ে রান্না করেছে। আমিও আজকে এসে তাই শুনেছি যে সবাই বলছে যে মাঝে মাঝে আসে না, একে দিয়ে ওকে দিয়ে রান্না করে। আমাকে বলেছে রান্না করে দাও, আমি পয়সা দেবো, তাই বলছে। দেয় মাঝে মাঝে কাঁচা, মানে অর্ধেক সিদ্ধ করে, অনেকে কাঁচা নিতে চায়। আমি তো অল্প কয়েকদিন, আমি তো বুঝতে পারিনি যে আজকে পাঠাইছে। সিডিপিওকে আমি জানানোর সুযোগ পাইনি, আমি নতুন তো বুঝতে পারছি নাকি না, জানাইনি। আর আমরা বারবার গাছ চুরির খবর দেখাই। অসাধারণ কাজ করলেন নবগ্রামের মানুষ। নবগ্রামে গাছ চুরি রুখলেন গ্রামবাসীরা। সরকারি জমিতে গাছ, মানে সরকারি গাছ, দেখুন কিভাবে কাটা হচ্ছে সরকারি গাছ। কাদের সাহস? কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কারা এর পেছনে, আর গ্রামবাসীরা কি করলেন? দেখো, গ্রামবাসীরা যা আজকে করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আজকে বেশ কিছুদিন ধরেই কিন্তু নবগ্রামের যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তার ক্যানেলের ধারে প্রচুর অর্জুন গাছ রয়েছে এবং তারা গতকাল রাত্রিবেলায় প্রায় 100টার মতন তোমার অর্জুন গাছ কেটে ফেলে এবং গ্রামবাসীরা কিন্তু এর আগেও বারে বারে অভিযোগ করেছে, কিন্তু তাদের কোনো রকমভাবে ব্যবস্থা নেয়নি। আজকে কিন্তু গ্রামবাসীরা একজোট হয়ে তারা প্রতিবাদ শুরু করে এবং যারা গাছ কাটছিল তাদেরকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে তোমার নবগ্রাম থানার পুলিশ আসে এবং পরিস্থিতি সামাল দেয় এবং যারা গাছ কাটছিল তাদের দুজনকে কিন্তু আটক করে। এবং শুধু তাই নয়, যে ট্র্যাক্টরে করে তোমার গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলোকেও কিন্তু আটকে দেয়। এবং কে বা কারা এবং কেন এইভাবে তোমার দিনের পর দিন যে ক্যানেলের ধারে যে সমস্ত গাছ রয়েছে সেগুলো দিনের রাতের অন্ধকারে কিন্তু এইভাবে চুরি হয়ে যাচ্ছিল এবং ফরেস্ট দপ্তর পুরো তোমার তদন্ত করছে এবং গ্রামবাসীরাও কিন্তু একইভাবে যদি এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আরো বৃহত্তর অনেক সচেতন হয়েছেন সাধারণ মানুষ, গ্রামবাসীরাও অনেক সচেতন। গাছ কি জিনিস তারা জানেন, আর চোরেদের যারা মদত দিচ্ছেন তারা তো পকেটে মাল কামাবেন, তার জন্য তাদেরকে ধরুন। এইখানে সকালবেলায় হঠাৎ করে দেখি সব গাছ টাছ কাটছে। আমাদের প্রধান মহাশয় এসছেন, আমাদের গ্রামেরও সব কিছু ছেলেপেলা এসছে। ইতিমধ্যে দেখি পুলিশ গাড়ি এসে দাঁড়াইছে, দিয়ে আমিও মাঠের দিকে এলাম, দেখছি তো অনেক গাছ কাটা পড়ে আছে, একটা ট্রাক্টর আটক করা হয়েছে। এই গাছগুলো কি সরকারি গাছ মনে করছেন আপনারা? হ্যাঁ, এগুলো সরকারি গাছ, কান্দরের ধারে সব গাছ লাগানো হয়েছিল। কারা কাটছিল কিছু জানেন? হ্যাঁ, বাইরেকার লোক, আমরা চিনি না। কখন কেটেছে সব? এসব খুব সকাল সকাল কেটেছে, কি হয়তো ভোরবেলা এরকম। ট্রাক্টরে গাছ লোড হচ্ছে, ওটা ওরা দেখতে পায়, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে যে পঞ্চায়েত থেকে কোনো গাছ কাটার পারমিশন দিয়েছে কিনা। আমি বললাম না তো, কোনো গাছ কাটার পারমিশন আমরা দেইনি। আর এবার দেখাবো মাগুরমারি পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের ঘটনা, ধূপগুড়ির। 1 বছর আগে পথশ্রী প্রকল্পে প্রায় 7 কিলোমিটার রাস্তা 6 কিলোমিটার সারাই হয়ে গেছে, 1 কিলোমিটার রাস্তা নাকি সারানো হয়নি। আর তা নিয়ে এবার বিক্ষোভ গ্রামবাসীদের এবং রাস্তার কাজ আটকে দিলেন। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, 1 কিলোমিটার রাস্তা সারাই করতে হবে এই দাবি, এই 1 কিলোমিটার রাস্তা সারাই করতে কি সমস্যা? বরাদ্দ হয়নি নাকি? তুমি যেমনটা বললে 1 কিলোমিটার রাস্তা নিয়ে কিন্তু সমস্যা হয়েছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতাগ্রাম এলাকায়। প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ শুরু হয়েছে এবং 7 কিলোমিটার রাস্তার বরাদ পেয়েছে একটি ঠিকাদারি সংস্থা। সেই এলাকায় কাজও শুরু করে দিয়েছে ঠিকাদারি সংস্থা, কিন্তু ব্যাঘাত ঘটে যখন ময়নাতুলি এলাকায় কাজ করতে যায়। সেখানে এলাকার বাসিন্দাদের অভিযোগ রয়েছে যে 1 বছর আগে সেখানে পথশ্রী প্রকল্পের 1.5 কিলোমিটার রাস্তা কংক্রিটের রাস্তার বরাদ পেয়েছিল একটি ঠিকাদারি সংস্থা
এবং সেই কাজ অসম্পূর্ণ করে কিন্তু ঠিকাদার পালিয়ে যায়। এরপর কিন্তু সেই এলাকাতেই প্রধানমন্ত্রী সড়ক যোজনা 7 কিলোমিটার রাস্তার কাজের বরাত পায় অন্য একটি ঠিকাদারি সংস্থা। আজ কাজ শুরু হলেও ঠিকাদারি সংস্থা কিন্তু সেই যে ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে সেই পথশ্রী প্রকল্পের রাস্তা সেইটুকু বাদ দিয়ে কিন্তু কাজ করছিলেন। এরপর গ্রামবাসীরা সেই ঠিকাদারি সংস্থাকে চেপে ধরেন এবং তারা দাবি জানায় যে পথশ্রী প্রকল্পের যে ক্ষতবিক্ষত রাস্তা রয়েছে কংক্রিটের রাস্তা ভেঙে নিয়ে তারপরেই কিন্তু সেই রাস্তার কাজ শুরু করতে পারবেন, যতক্ষণ না সেই রাস্তা সারাই করবে এবং প্রশাসন মানে পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, তারা কি বলছে খুব সংক্ষেপে জানতে চাইবো। দেখো সেখানকার যে পঞ্চায়েত সদস্য রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে এই বিষয় নিয়ে বিডিওর সঙ্গে তিনি কথা বলবেন এবং অতি শীঘ্রই সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। সাধারণ মানুষ যারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন তাদের সমস্যা সমাধান করতে পারেন কিনা? পিছনে কমপ্লিট, সামনে কমপ্লিট হচ্ছে, মাঝখানে শুধু ঢালাই সিসি রোড আছে, আনকমপ্লিট আছে। ঠিকাদার বলে আমি পয়সা পাইনি, কাজ করবো না। ঠিকাদার এদেরকে বাধা দিচ্ছে ভাঙার জন্য। ওটা তো ভাঙতে হবে, না ভাঙলে হবে না, আমাদের অসুবিধা হচ্ছে। ওই মাঝখানে সিসি আছে, তার জন্য বন্ধ করুন। মাঝখানেরটা কেন ভাঙলেন না? মাঝখানেরটা আমরা এখনো ভাঙার অর্ডার পাইনি। অর্ডার কে দিবে? অর্ডার অফিসিয়ালি অর্ডার হবে। হ্যাঁ, এরা তার জন্য কাজ বন্ধ করে দিল। আর ঝাড়গ্রামে দেখুন রাস্তার হাল খারাপ, রাস্তা সারাই হচ্ছে কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে আবার অভিযোগ, এবং গ্রামবাসীরা কাজ আটকে দিলেন। ঝাড়গ্রামে কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, ঠিক কোথায় ঝাড়গ্রামের কত কিলোমিটার রাস্তা আর নিম্নমানের সামগ্রী বরাদ্দ হয়েছে, রাস্তা সারাই হচ্ছিল নিশ্চয়ই, তাহলে নিম্নমানের সামগ্রী কেন কন্ট্রাক্টর কি করছে? দেখো অয়নদা, এখানেই প্রশ্ন, কারণ যে কন্ট্রাক্টর রয়েছে বা স্থানীয় যে বিডিও অফিসের যে ইঞ্জিনিয়ার রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কাজটা দেখভাল করছিল, সেখানে যে সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল তা নিম্নমানের। যেখানে যে সামগ্রী দিয়ে কাজ করার নিয়ম রয়েছে, যে শিডিউলে যা লেখা রয়েছে সেই সমস্ত সামগ্রী দিয়ে কাজ করতে হবে, কিন্তু সেখানে কন্ট্রাক্টরকে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করেই মূলত প্রশাসনের এক অংশের আধিকারিক এবং বিডিও অফিসের যে সমস্ত কর্তারা দেখভাল করেন রাস্তার, তারা মূলত তাদের সাথে যোগ সাজস করেছে, যার ফলেই এই রাস্তায় যে গুটি দেওয়া হচ্ছে সেই গুটিটি রেলের গুটি, এবং সেই রেল লাইনে যে গুটি দেওয়া হয় সেই গুটির মধ্যে ঢালাই ধরে না, সেই সমস্ত গুটি দিয়ে ঢালাই করা হচ্ছিল। প্রথমে গ্রামবাসীরা বুঝতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন বুঝতে পারেন সেই সময় প্রায় 150 মিটার রাস্তা হয়ে গেছিল। সেক্ষেত্রে গ্রামের মানুষ সেই রাস্তার কাজ আটকে দেয়, স্থানীয় প্রশাসনকে জানানো হয়। আর এই বিষয় দিয়ে আজ ঘটনাস্থলে যখন জয়েন্ট ভিডিও গিয়ে পৌঁছায় সে সময় ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কাদের ক্ষোভ ছিল যে সামগ্রী দিয়ে রাস্তার কাজ করতে হবে সেই সামগ্রী না দিয়ে কাজ করা হচ্ছে, এবং কন্ট্রাক্টরের যে প্রতিনিধি সেখানে এসেছিল তাকে যখন ভিডিও জিজ্ঞাসা করেছিল সে ভিডিওকে উত্তর দিচ্ছে সে শিডিউলই জানে না। সেক্ষেত্রে যে শিডিউল জানেন না কন্ট্রাক্টর, তাকে কাজ দেওয়া হলো, কে কাজ দিল, তাহলে তো এরকমই হবে, আর মাল নিয়ে কন্ট্রাক্টর ভেগে যাবেন। রাস্তার কাজ যে জিনিসগুলো দিয়ে ব্যবহার করা হয়েছে সেগুলো তো যতটুকু হয়েছে আমরা তো জানি না। এবার সব গ্রামবাসীরা কিন্তু এই পাড়ার ছেলেরা বলছে যে এই কাজটা বেশি দিন টিকবে না, ওই জন্য বন্ধ রেখেছে। এই যে ভিডিও আজকে এসেছিল, এসে দেখে গেছে, এবার কি হয় জানি না। যদি ভালো গুটি দেয়, ভালো যদি কাজ করে তাহলে ভালো হবে, নাহলে বন্ধ। গ্রামের মানুষ তার মানে জিনিসপত্র না বোঝার জন্যই কি? হ্যাঁ, এটা না বোঝার জন্য, আমরা বুঝতে পারিনি। আর এবার বাঁকুড়ার খবর দেখাবো। বাঁকুড়ার ডাঙ্গাপাড়া, বড়জোড়ার ডাঙ্গাপাড়ার খোলামুখ কয়লা খনি সংলগ্ন এলাকার বাসিন্দারা আতঙ্কে আছেন, কারণ কয়লার চাই ভাঙতে গিয়ে একেবারে দেওয়ালে, বাড়ির দেওয়ালে ফাটল। দেখুন 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 কি অবস্থা। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কাদের দেখার কথা এইগুলো? কেন এইরকম ভাবে ফাটল ধরছে? দেখো, যেটা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড নামে খোলামুখ কয়লাখানি বড়জোড়া এলাকায় এবং তার পাশেই ডাঙ্গাপাড়া গ্রাম, এই ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে খোলামুখ কয়লাখনি যতটা আগে ছিল তারপরে কিন্তু 2001 সালে উদ্বোধনের পর থেকে আস্তে 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 তাদের গ্রামের কাছে চলে এসছে, এবং তার ফলে যে ব্লাস্টিং এর তীব্রতা সেটা কিন্তু প্রচুর পরিমাণ বাড়ানো হয়েছে। কয়লাখনি কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে, যখনই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা কি কয়লাখনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম যে যখনই অভিযোগ করছেন তখনই নাকি স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে?
একেবারেই যখনই কয়লা খনি কর্তৃপক্ষকে বলা হয় যে এই ধরনের ব্লাস্টিং করা হচ্ছে, যখন ব্লাস্টিংয়ের তীব্রতা কমানোর কথা বলা হয়, এছাড়াও যখন পলিটিক্যাল কোনো নেতারা যান ওই গ্রামের পাশাপাশি তখনও তাদেরকে বলা হয়, কিন্তু তারপরও কিন্তু কোনোভাবে শোনা হয় না। ব্লাস্টিং এমন করা হয় যে ব্লাস্টিংয়ের ফলে যে কয়লা উত্তোলন হয় সেই কয়লা এবং পাথরের চাঙড় কিন্তু তাদের গ্রামে এসে পড়ে। যখনই সাইরেন শুনেন তারা তখনই কিন্তু গ্রামের অদূরে তাদেরকে চলে যেতে হয় ঘর বাড়ি ছেড়ে। কারণ আমাদের ক্ষতি, ঘর বাইরে ছেলে পুলে সবই মরবে ঘর জায়গা নিয়ে। মানে ঘর দৌড়ছে একদম, পাথর উড়ে চলে আসছে, এখানে পাথর পড়ছে। কত পার্টি পঞ্চায়েতের লোক দেখে গেল, গাড়ি নিয়ে এলো আর এলো, কোনো কাজ আর করলো না। আমরা বলেছিলাম যে আমাদের বাড়িগুলো তুলে দাও, দিয়ে আমাদের অন্যদিকে সাটাই করে দাও, আমরা অন্য জায়গাকে যাবো। আমাদেরকে তো সেইটি আর দিচ্ছে না, আর সেইটি চেষ্টাও করে নাই। আবার তোমার ফাটাফুটি দেখে গেল আর গেল, সেগুলো মনে করো আমাদের কোনো গুরুত্ব নিলে নাই। উল্টো আবার কেস। কি অবস্থা! জেলা পরিষদের সভাধিপতির কাছে আমরা গিয়েছিলাম, তিনি খোঁজ খবর নেবেন বলেছেন। প্লিজ দেখুন এই গরিব গুরুব মানুষগুলোকে। কিছু এখনো পর্যন্ত আমার নলেজে নেই, তো আমি লোকাল প্রশাসনের কাছে খবর নিয়ে এর ব্যবস্থা করব। আগে আমি খোঁজ খবর নিয়ে ওখানে কতটা সত্যতা আছে সে যাচাই করে তারপর সেটা ভাবা যাবে। এবার ডানকুনি পুরসভার খবর। ডানকুনি পুরসভা দুর্নীতির প্রচুর খবর দেখায়, কিন্তু এবার খাটাল উচ্ছেদের নির্দেশ পুরসভার, নোটিশ দেওয়া হলো এবং নোটিশ দেওয়া হলো। এর আগেও গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কিন্তু তারপরেও কি খাটাল উচ্ছেদ হয়নি? পুরসভা কি দায়িত্ব পালন করেনি? প্রশ্ন রয়েছে। রানা, আমাদের প্রতিনিধি রানা যেগুলো বললাম, হ্যাঁ অয়নদা, দেখো এর আগেও কিন্তু ডানকুনি মানে পৌরসভায় এই যে খাটাল মালিকগুলো যারা এই খাটালের সমস্ত বর্জ্য পদার্থ বিশেষ গোবরগুলো ফেলে ফেলে ডানকুনি খাল, একটা ঐতিহ্যপূর্ণ খাল, সেই খালে কিন্তু তারা দূষণের মানে পরিবেশ দূষণ তৈরি করছে। এর আগেও ডানকুনি পৌরসভা কিন্তু হাইকোর্টের নির্দেশে তারা নোটিশ ধরিয়েছিল যে এই খালের মধ্যে কোনো গোবর ফেলা যাবে না, কিন্তু তারপরেও কিন্তু সেটা বন্ধ হয়নি। তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে আবার নির্দেশ এসেছে যে আবার তাদেরকে মানে সব নোটিশ দেওয়া হোক। তোমায় জানি রাখি অয়নদা, এই যে ডানকুনি খাল, এই খাল কিন্তু এই 6 থেকে 8 মাস আগেই 18 কোটি টাকা খরচা করে কিন্তু ইরিগেশন দপ্তর খালের নিকাশি করেছিল, মানে সব গোবরকে সরিয়ে ফেলা হয়েছিল। তারপরেও কিন্তু ডানকুনি পৌরসভা থেকে বারবার তাদের জানানো হয়েছিল। বললে সংস্কার নিকাশি, তারপরে এই ছবি যা দেখালাম কিছুক্ষণ আগে আবার দেখাবো, খালের ছবি, খালের ছবি, খালের ছবি, খালের ছবি দেখুন কি অবস্থা। এখনো গোবর ফেলা হচ্ছে, গোবর একেবারে ভর্তি হয়ে গেছে, আর কোনো হেলদোল নেই খাটাল মালিকদের। তারা এই নোটিশকে বোধহয় পাত্তাই দিচ্ছেন না। দেখুন কিরকম বলছেন। যা নোটিশ দিয়েছে তা দেখে বোঝা গেল মোটামুটি জমি পেপারপত্র, খাটাল লিগাল পেপারপত্র নিয়ে দেখা করতে বলেছে। আমরা নিশ্চয়ই যাব, পৌরসভার কথা অমান্য করব না। এখান থেকে উচ্ছেদ করে দিলে আমাদের বিকল্প জায়গা দিতে হবে, যদি জায়গা না দেয় আমরা কোথায় যাবো? এখান থেকে উচ্ছেদ করে দিলে অবশ্যই জায়গা তো একটা দিতেই হবে নিশ্চয়ই। পুরসভা কি বলছে, পুরসভার চেয়ারম্যান দেখুন। এনজিডির অর্ডার অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্ট যেটা দিয়েছিলেন যে নোটিশ সার্ভ করুন, তাদের কি কি কাগজপত্র আছে দেখুন। নোটিশ সার্ভ করা হয়েছে, তাদের যদি বৈধ কাগজপত্র থাকে, যা যা ক্রাইটেরিয়া সেই সব মেনে তাদের যদি খাটাল থাকে, তাহলে তারা যেন ওই ডেটে 29 এবং 30 তারিখ তারা যেন পৌরসভায় দেখা করে। যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত আমরা আগামী দিনে আবার জানিয়ে দেব। করুন করুন, পরিবেশটাও নষ্ট হচ্ছে তো এর জন্য। এবার দেখুন, আবার পরিবেশের কথায় ফিরে আসছি। পুকুর ভরাট আমরা দেখাবো, সম্পূর্ণ বেআইনি পুকুর ভরাট। আবার বলছি, আপনার সম্পত্তি হলেও, আপনার বাপের সম্পত্তি হলেও পুকুর ভরাট বেআইনি। আমাদেরকে যতই আপনারা ধমকি দিন, হুমকি দিন, আমরা দেখাবই। আর প্রশাসনও যথেষ্ট তৎপর আমাদের খবরের জেরে। খড়িবাড়িতে আমরা দেখিয়েছিলাম 25শে ডিসেম্বর 2023 পুকুর ভরাট চলছে, আর আমাদেরকে হুমকি দিয়েছিলেন পুকুর মালিক। এখানেও সেখানে জরিমানা হচ্ছে বেশ কয়েক লক্ষ টাকা, আর পুকুর ফেরানো হবে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতটা তৎপর প্রশাসন? 2.5 লক্ষ টাকা জরিমানা সঙ্গে পুকুর ফেরানোতে কতটা তৎপর?
দেখো অবশ্যই প্রশাসন তৎপর, কারণ প্রশাসন প্রথমবার যখন নোটিশ করে, আমরা যখন প্রথম খবর দেখাই 25শে ডিসেম্বর, সেই সময় প্রশাসনের আধিকারিকরা পৌঁছে গিয়ে কাজ বন্ধ করেছিলেন। আমরা খবর যখন দেখাই, ছবি তুলতে যাই, তখন আমাদের ক্যামেরা দেখে কিন্তু পালিয়ে যান অভিযুক্তরা। পরবর্তীকালে প্রশাসন সেখানে গিয়ে মাপজোক করে, প্রথম নোটিশ দেয়, নোটিশে কিন্তু আসেনি এই পুকুর মালিকরা, তবে দ্বিতীয়বার নোটিশ প্রকাশের পরেই কিন্তু বিএলআরও অফিসে আসে এবং তারপরেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কিন্তু 2.5 লক্ষ টাকা জরিমানা করেছে এবং 10 দিনের মধ্যে পুকুরকে তার স্বাভাবিক রূপ দেওয়ার নির্দেশ দিয়েছে। তা না হলে এই যে জরিমানা, তা জরিমানা কিন্তু 10 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 2.5 লক্ষ থাকবে না, তখন 25 লক্ষ গিয়ে দাঁড়াবে। এবং পুকুর তার স্বাভাবিক রূপ যেন না যাতে ফেরে, সেই দিকেও কিন্তু তৎপর রয়েছে পুলিশও, কারণ পুলিশের নজরদারির মাধ্যমেই সমস্ত কিছু হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ জানিয়েছেন যে এই যে মাটি, যেই মাটি বালি মাটি কিন্তু অবৈধভাবে আনা হয়েছিল, সেই মাটি কিন্তু যে দুটি স্থানীয় স্কুল রয়েছে সেই স্কুলের মাঠ ভরাটে কাজে লাগবে। একদিক দিয়ে নিউজ 18 বাংলার খবরের জেরে একদিকে যখন পুকুর তার স্বাভাবিক রূপ ফিরে পাবে, তেমনি অন্যদিকে যে নিচু এলাকা, নিচু মাঠ রয়েছে স্কুলের ছাত্রছাত্রী খেলোয়াড়ের জন্য, তা কিন্তু ঠিক হবে। এবং গোটা ঘটনায় এই কর্মাধ্যক্ষ কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। আবার এই রকম ভাবেই পুকুর ফিরে পাই আমরা আবার দেখাবো। সংবাদের মধ্যে খবর পাওয়ার পরে আমি তৎক্ষণাৎ যাই, যাওয়ার পরে পুলিশ প্রশাসন এবং বেলারের সাথে যোগাযোগ করে কাজটা বন্ধ করে দেওয়া হয়। 2.5 লক্ষ টাকা জরিমানা এবং 10 দিনের মধ্যে সেই মাটিটাকে অন্য জায়গায় শিফট করা হবে। 10 দিন সময় দেওয়া হয়েছে, 10 দিনের পরবর্তী যদি কোনো পদক্ষেপ না, ওনারা যদি হেলডোল না দেখায়, তাহলে আইনের যেটা পদক্ষেপ সেটা আইনের ব্যবস্থায় চলবে। আমরা ব্যবস্থা তো নিশ্চিত হবে, সে যত বড় প্রভাবশালী বা যে কেউ হোক, আইনের চোখে সবাই সমান। একদম দারুণ, খুব ভালো, আপনারা করে দেখান। আর এবার পুরুলিয়ার খবরে যাব। পুরুলিয়া বাসস্ট্যান্ড সংস্কারে পুরসভা বাসস্ট্যান্ড দখলমুক্ত করতে অভিযান শুরু করলো। এই দেখুন, একেবারে আর্থ মুভার দিয়ে ভাঙা হচ্ছে। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরসভার কি প্ল্যান রয়েছে এবং এই দখলমুক্ত করার সময় কোনো বাধার মুখে পড়তে হয়েছে কিনা? দেখো অয়ন্দা, প্রথমেই বলে রাখি, জেলার অন্যতম পরিবহন ব্যবস্থা হচ্ছে বাস এবং প্রায় 400 বাস এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন যাওয়া আসা করে। এবং যাদের জন্য বাস স্ট্যান্ড, বাস যাত্রীরা তারাই চরম সমস্যায় পড়তে হতো। তার কারণ হচ্ছে বেআইনি দখল এবং দীর্ঘদিন সংস্কার হয়নি। অবশেষে পুরুলিয়া পৌরসভা একেবারে উদ্যোগ নিয়েছে এবং বেআইনি দখলমুক্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে করা। এবং শুধু বেআইনি দখলমুক্ত নয়, বাস স্ট্যান্ড সংস্কার এবং পার্কিংয়ের ব্যবস্থা করবে বাস স্ট্যান্ড চত্বরে। এবং বাস স্ট্যান্ডের যে বেহাল দশা, সেই বেহাল দশা আর কয়েক মাসের মধ্যেই ফিরতে চলেছে এবং বাস স্ট্যান্ডের একটা সুষ্ঠু পরিবেশ হবে, যাতে যাত্রীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। বাস চাইছেন, দেখো অয়ন্দা, যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নতুন করে ওখানে ঘর করে দেয়া হবে পৌরসভার পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। ফলে এই উচ্ছেদের কারণে কোনো সমস্যা তৈরি হয়নি বা প্রতিবাদ সেভাবে হয়নি। পুরুলিয়ার মানুষ অনেক ভালোভাবে বাসে চড়তে পারবেন। আর এবার ধূপগুড়ির খবরে যাব। আবার ধূপগুড়িতে কাঠের মিলের অফিসে চুরি। চোরেরাও কত বুদ্ধিমান হয়ে গেছে দেখুন প্রযুক্তির দিক থেকে। সিসি ক্যামেরা চট দিয়ে ঢাকা হয়েছে, মুখটাই চট দিয়ে ঢেকে ঢাকা দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ মিলছে, কিন্তু মুখটা চট দিয়ে ঢাকা। কথা বলবো প্রতিনিধি রকির সাথে। রকি, যাতে চিনতে না পারে পুলিশ, সেই জন্য একেবারে চট দিয়ে মুখ ঢেকে, আবার সিসি ক্যামেরাও চট দিয়ে ঢেকে দেওয়া হলো চোরদের পক্ষ থেকে। বাহ, অসাধারণ। এটা কি বড় সড়ো কাঠের মিল? একদম অয়ন, তুমি যেমনটা বললে, হ্যাঁ, বড় সড়ো একটি কাঠের মিল ধূপগুড়ি ব্লকের শহর লাগোয়া একদম বামনি ব্রিজ সংলগ্ন এলাকায় কাঠের মিলে কিন্তু চুরির ঘটনা ঘটে। রীতিমতো চটের বস্তার নাকাব করে চোর এলো অফিসের সামনে। সেখানে আসার পর সে আবার সেই সিসিটিভি ক্যামেরায় ফুটেজ ধরা পড়ার পরেই সেই ক্যামেরা কিন্তু চটের বস্তা দিয়ে ঢেকে দেয়। এরপর অফিস রুমের দরজা ভেঙে ঢুকে পড়ে ভেতরে এবং লকার ভেঙে নিয়ে সেখানে থাকা টাকা লুট করে এবং তছনছ করে কাগজ। সকালবেলা মালিক উঠে দেখতে পায় অফিসের দরজা ভাঙা। খবর পেয়ে ধূপগুড়ি থানা পুলিশ সেখানে আসে। যদিও অভিযোগ করেছে মালিক যে এর আগেও চুরির ঘটনা ঘটেছে এলাকায় এবং সেখানেও পুলিশকে জানানোর পরেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজ পর্যন্ত চোর ধরা পড়েনি। পুলিশকে জানানোর পরেও পদক্ষেপ করেনি পুলিশ, এরকমটাই অভিযোগ। পুলিশ তৎপর না হলে এরকম চুরি তো চলতেই থাকবে।
আর বাঁকুড়ায় আবার খবর, আবার সেই হাতির হানায় মৃত্যু। বাঁকুড়ায় আবার হাতির হানায় মৃত্যু বাঁকুড়ার বড়জোড়ায়। এই নিয়ে গত 48 ঘন্টায় মৃত্যু বেড়েই চলেছে। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, একটা হাতির দল কি এই মুহূর্তে বাঁকুড়ার বড়জোড়ার আশপাশে রয়েছে? একেবারে অয়ন্ত, তুমি যেমন বলছো হাতির দল রয়ে গেছে বাঁকুড়া সাহাজজোড়া এলাকায় এবং 40টি হাতির দল কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং তার থেকে রেস্কিউতভাবে বেশ কিছু হাতি কিন্তু বেরিয়ে যাচ্ছে। যেমনভাবে গত 48 ঘন্টা আগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল, গত মঙ্গলবার তোমাকে জানিয়েছিলাম যে আমরা দেখিয়েছিলাম, সেখানেই কিন্তু গোপবাঁধির পাশেই যে গ্রাম সেই হরিণগঞ্জ জোগায় এবারে মামনি গড়ুই নামে একজন মৃত্যু হলো, যুবতী, এবং তাকে কিন্তু শোচকর্ম করতে বেরিয়েছিলেন মাঝরাত্রে এবং তখনই কিন্তু 4টি হাতি তাদের উঠানেই অবস্থান করছিল। যখনই তারা বেরিয়েছেন তখনই তাকে ধরে প্রথম আছাড় মারেন এবং প্রায় বডি পাওয়া যায় 30 ফুট দূরে তার মামনি গড়ুইয়ের। এবং যখন তাকে উদ্ধার করা হয়, স্থানীয় মানুষজন উদ্ধার করে যখন বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসক তাকে মৃত বলেন এবং স্বাভাবিকভাবে জলজ্যান্ত একটা মানুষের মৃত্যু এবং গত কয়েকদিন ধরে 2 জনের মৃত্যু, এটা কিন্তু মানুষজন কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠছেন। হাতিকে তাড়াতে হবে, এই ব্যাপারে কিন্তু বন দপ্তরের হস্তক্ষেপ চাইছেন, কিন্তু বন দপ্তর নিরুত্তর রয়েছেন এবং তারা দাবি করছেন যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেই ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু মানুষ চাইছেন হাতিকে তাড়াতে। ক্ষতিপূরণ তো দেওয়া হবে, কিন্তু একটা লোক চলে গেল, একটা মানুষ চলে গেল হাতির হামলায়। হাতি সাধারণত খুব শান্ত প্রকৃতির, কিন্তু তাকে খেপালে ভয়ঙ্কর। কিন্তু যা বলা হলো তাতে তো উঠোনের ছিল, হাতি সুরে তুলে একবারে আছড়ে মেরে ফেললো। দেখবে না বন দপ্তর? হাতি তাড়াবে না? আর বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় অসময়ের বৃষ্টিতে চাষিদের মাথায় হাত। আলু চাষিরা একেবারে খুব নাকাল, মহাজনের কাছে লক্ষ লক্ষ টাকা ধার। দেখুন বাঁকুড়ার ছবি দেখুন, তাড়াতাড়ি করে যতটুকু আলু বাঁচানো যায় তা বাঁচাচ্ছেন চাষিরা। কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কি পরিস্থিতি, কি বলছেন কৃষকরা? একেবারেই দেখো, সকাল থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত, একেবারে মুষলধারে বৃষ্টিপাত। বিষ্ণুপুর মহকুমার পাত্রসায় রয়েছে, পাত্রসায়, ইন্দাস, সোনামুখী এই এলাকাগুলিতে সকাল থেকে যেমন বৃষ্টিপাত হয়েছে, কারণ এই এলাকায় রয়েছে অধিকাংশ কৃষক। তারা কিন্তু ইতিমধ্যেই আলু চাষ করেছে, কারণ প্রকৃতির রোষে কিন্তু বারবার পড়ছে এই কৃষকরা। যখন এই আলু চাষ করেছিল তখন কিন্তু একেবারে অকাল বৃষ্টি হয়েছিল, তাদের সমস্যা হয়েছিল। যতটুকু আলু বেঁচেছে সেই আলুটুকু একেবারে ফলে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো তারা ঘরে তুলবে, তারপরে আবার এই অকাল বৃষ্টি, একেবারে মাথায় হাত কৃষকদের। আমার তো মনে হয় কৃষি দপ্তর, সরকার নিশ্চয়ই পাশে দাঁড়াবে এই কৃষকদের। অসময়ের বৃষ্টি, মহাজনের কাছে টাকা দেবেন কি করে তারা? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর কারো সর্বনাশ, কারো পৌষ মাস। আমাদের বেশ ঠান্ডা ঠান্ডায় বেশ মজা, অন্যদিকে পর্যটকদের তাদেরও মজা। সান্দাকফু আরো সুন্দর হচ্ছে, তুষারপাতের পর ঝকঝকে আকাশ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি পার্থ সঙ্গে। পার্থ, কিরকম এনজয় করছেন পর্যটকরা? স্বাভাবিকভাবে এই সময়ে যারা পর্যটকদের সংখ্যার তুলনায় কম হলেও যারা রয়েছেন তারা কিন্তু যার পর্ণায় কিন্তু তারা এই বরফ নিয়ে তারা কিন্তু খেলায় মেতে উঠেছে। কারণ গতকাল এবং তার একদিন পরপর 2 দিন বরফ পড়ায় সান্দাকফু আজও কিন্তু চারপাশ ছিল সাদা বরফের পুরো চাদর। আর আজ সকালবেলা আকাশ ছিল একেবারে পরিষ্কার, ঝাঁ চকচকে, কাঞ্চনজঙ্ঘা যেন সান্দাকফু একেবারে হাতের নাগালে চলে আসে। আর তা দেখেই কিন্তু অনেকেই সেলফি এবং গ্রুপি তুলে যেমন ব্যস্ত ছিলেন পর্যটকরা, তেমনি দিনভর তারা কিন্তু ঘুরে বেড়ায় সান্দাকফুর বিভিন্ন পথে। এবং সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আরও কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু তাতেও কিন্তু কেউ পর্যটকরা কেউ হোটেল বা হোমস্টে বন্ধু নেই, তারাও কিন্তু বেরিয়ে পড়েছেন, এই ঠান্ডাকে উপভোগ করছেন। তারা অপেক্ষা করছেন যে আবারও হয়তো তুষারপাত হবে সান্দাকফু। যারা ঠান্ডা পছন্দ করেন, ঠান্ডা উপভোগ করতেই তারা বেরিয়ে পড়েন, তারা এনজয় করেন এই ঠান্ডাকে। আর এরকম ভাবেই প্রতিদিন রাত 8টা থেকে 9টা অবশ্যই নিউজ 18 বাংলায় নজর রাখবেন, অন্য কোথাও না। রাজনীতি নয়, একেবারে আপনাদের সমস্যা, বেআইনি অবৈধ কাজ, অবাক করা খবর সব তুলে ধরবো 1 ঘন্টা ধরে।